ছেঁড়া পোশাকে প্রাসাদে ঢোকার অপরাধে এক বৃদ্ধকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল ম্যানেজার। কিন্তু কিছুক্ষণ পরেই যখন বৃদ্ধের আসল পরিচয় সামনে এলো, তখন ম্যানেজারের পায়ের তলা থেকে মাটি সরে গেল। কে ছিলেন এই বৃদ্ধ, আর কেনই বা তিনি এমন রূপ ধারণ করেছিলেন? জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত দেখুন। এক ব্যস্ত নগরীর হৃদয়ে অবস্থিত ছিল আলোকিত রাজপ্রাসাদ হোটেল, যা তার অতুলনীয় বিলাসিতা এবং অভিজাত সাজসজ্জার জন্য সুপরিচিত। সকালের মৃদু রোদ্দুরে তার সোনালি ফটক এবং চকচকে গম্বুজগুলো যেন আকাশকে ছুঁয়ে দাঁড়িয়ে, যা সাধারণ পথচারীদের কাছে একটা স্বপ্নের মতো দূরত্ব বজায় রাখত। ভিতরে প্রশস্ত হলঘরে স্ফটিকের ঝাড়বাতি ঝুলছিল, পালিশ করা পাথরের মেঝে চকচক করছিল এবং প্রতিটি কোণে সুবাসিত ফুলের সজ্জা ছড়িয়েছিল। এখানে প্রবেশ করা মানেই ছিল একটা বিশেষ পর্যায়ের অনুমতি, যা শুধুমাত্র ধনী এবং প্রভাবশালীদের জন্য সংরক্ষিত মনে হতো। ঠিক সেই মুহূর্তে হোটেলের প্রধান প্রবেশপথের দিকে একজন বয়স্ক পুরুষ ধীর গতিতে এগিয়ে আসছিলেন। তার মাথায় ধূসর চুলের ছোঁয়া, মুখে বয়সের চিহ্ন এবং হাতে একটা সাধারণ কাঠের ছড়ি। পরনে ছিল একটা সরল ধরনের শার্ট প্যান্ট এবং কাঁধে ঝুলছিল একটা পুরনো ব্যাগ। তার নাম ছিল রামচন্দ্র শর্মা। ফটকের কাছে দাঁড়ানো নিরাপত্তাকর্মী তাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে কপাল কুঁচকে বলল, বুড়োদা, আপনি কোন দিকে যাচ্ছেন? রামচন্দ্রজি মৃদু হাসি দিয়ে জবাব দিলেন, বাবু, আমি ভিতরে প্রবেশ করব। সামনের কাউন্টারে একটা বিষয়ে আলোচনা করতে হবে। নিরাপত্তাকর্মী একটা শীতল হাসি দিয়ে বলল, এটা কোনো সাধারণ আশ্রয়স্থল নয়, এখানে প্রত্যেকের জন্য নির্দিষ্ট নিয়ম আছে। রামচন্দ্রজি স্থির রইলেন, বললেন, আমি সব কিছু জানি বাবু, আমার উদ্দেশ্য এখানকার সাথে যুক্ত। নিরাপত্তাকর্মী অনিচ্ছা সত্ত্বেও দরজা সামান্য খুলে দিল, বলল, তাড়াতাড়ি শেষ করে চলে যাবেন। হলঘরে পা রাখা মাত্র অনেকের দৃষ্টি তার উপর পড়ল। কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছিল, কেউ যন্ত্রে মগ্ন। কিন্তু এই সাধারণ পোশাকধারী বয়স্ককে দেখে সবার মধ্যে একটা আগ্রহ জাগল। কাউন্টারে দাঁড়ানো সহকারী ব্যবস্থাপক প্রিয়া সিং তার তীক্ষ্ণ কণ্ঠস্বর এবং কঠোর ব্যবহারের জন্য পরিচিত ছিল। সে একটা কর্মচারীকে নির্দেশ দিচ্ছিল, যখন তার নজর রামচন্দ্রজির দিকে গেল। সে কয়েক সেকেন্ড তাকে নিরীক্ষণ করে কাউন্টারে ঝুঁকি বলল, আপনার কি প্রয়োজন? তার কণ্ঠে আনুষ্ঠানিকতা কম, উপেক্ষা বেশি। রামচন্দ্রজি বিনম্রতা সহকারে বললেন, বোন, আমার এখানে একটা রিজার্ভেশন রয়েছে, সেটা নিয়ে জানতে চাই। প্রিয়া ভ্রু তুলে বলল, আপনার রিজার্ভেশন? সে একটা ছোট হাসি আটকে রেখে বলল, আপনার পরিচয় দিন। রামচন্দ্র শর্মা। তিনি নির্বিকার কণ্ঠে বললেন। প্রিয়া যন্ত্রে কয়েকটা অক্ষর চাপল, তারপর অন্যমনস্কভাবে পর্দা বন্ধ করে দিল। এই পরিচয়ে কোনো রেকর্ড নেই। সে নিরুত্তাপ কণ্ঠে বলল, হয়তো আপনি অন্য কোনো স্থানে চলে এসেছেন। পাশে থাকা দুজন অতিথি চুপি চুপি হেসে উঠল। একজন নিম্নস্বরে বলল, মনে হয় শীতাতপ নিয়ন্ত্রণের সুবিধা নিতে এসেছে। রামচন্দ্রজি সেই মন্তব্য শুনতে পেলেন, কিন্তু তার মুখভাব অপরিবর্তিত রইল। তিনি শুধু বললেন, বোন, আরেকবার সতর্কতার সাথে পরীক্ষা করে দেখো, হয়তো পেয়ে যাবে। প্রিয়া এবার খোলামেলা উপহাস করে বলল, শুনুন দাদু, এই প্রতিষ্ঠান অত্যন্ত মূল্যবান। এখানকার কক্ষের খরচ শুনলে লোকেরা পিছিয়ে যায়। আপনি তো বোঝেন আমি কি বোঝাতে চাইছি। হল ঘরে একটা নিস্তব্ধতা নেমে এলো। সকলের নজর এখন এই ঘটনায়। রামচন্দ্রজি ছড়িতে ভর দিয়ে নির্বিকার কণ্ঠে বললেন, বোন, মূল্যের থেকে উদ্দেশ্যটাই বেশি গুরুত্বপূর্ণ। তুমি শুধু সঠিকভাবে অনুসন্ধান করো। প্রিয়া একটা গভীর নিঃশ্বাস নিল, যেন তার সময় ব্যয় হচ্ছে। ঠিক আছে, সে বলল, আপনি ওই চেয়ারে অপেক্ষা করুন, কিছু পেলে অবহিত করব। রামচন্দ্রজি আস্তে আস্তে কাছের চেয়ারের দিকে এগিয়ে গেলেন, ব্যাগ নামিয়ে নিঃশব্দে বসে পড়লেন। তার দৃষ্টি হলের বিলাসিতায় নয়, বরং উপস্থিত ব্যক্তিদের ব্যবহারে নিবদ্ধ ছিল। তার ধারণা ছিল না যে আসন্ন কয়েক ঘণ্টায় এই স্থান সকলকে একটা পাঠ শেখাবে। রামচন্দ্র শর্মা চেয়ারে নিশ্চুপ হয়ে অবস্থান করছিলেন। হলের বৈভব তার সরল পোশাকের সাথে যেন সংঘর্ষে লিপ্ত। উপরে ঝুলন্ত আলোকসজ্জা উজ্জ্বল ছিল, মেঝেতে পাথরের প্রতিফলন পড়ছিল, আর সুবাসিত বাতাসে মিশেছিল বিলাসী গন্ধ। কিন্তু সেই আবহাওয়ায় সবচেয়ে প্রকট ছিল লোকজনের দৃষ্টি। প্রায় 10 মিনিট অতিবাহিত হল, তারপর 20, তারপর অর্ধঘণ্টা। কেউ তাকে সম্বোধন করতে এলো না। কাউন্টারে দাঁড়ানো প্রিয়া সিংহ মাঝে মধ্যে তার দিকে নজর দিয়ে দেখছিল, তারপর সহকর্মীর সাথে নিম্নস্তরে কিছু বলে হাসছিল।
পাশে থাকা একটা কর্মচারী বলল, ম্যাম, হয়তো কারো সাথে সাক্ষাৎ করতে এসেছেন। প্রিয়া তির্যকভাবে বলল, এই ধরনের ব্যক্তিরা সাক্ষাৎ করতে আসে না, সাহায্য চাইতে আসে। দেখো, কিছুক্ষণ পর নিজেই বিদায় নেবে। রামচন্দ্রজি সব কিছু শুনলেন। তিনি নীরব রইলেন। তিনি নিজের সময় পরিমাপক দেখলেন। সময় এগিয়ে চলছিল, কিন্তু ব্যবহার সেখানেই আবদ্ধ। কাছাকাছি একটা পরিবার টেবিলে উপস্থিত ছিল। তাদের ছোট সন্তান নিষ্পাপভাবে মাতার কাছে বলল, মা, এই দাদু এখানে কেন অপেক্ষা করছেন? উনি তো এই প্রতিষ্ঠানের সদস্য মনে হয় না। মা সন্তানকে শান্ত করে বলল, বাবু, প্রত্যেকের ভাগ্য ভিন্ন। রামচন্দ্রজি সন্তানের দিকে তাকিয়ে মৃদু হাসি দিলেন। সন্তানও হাসল। সেই হাসিতে কোনো উপেক্ষা ছিল না, কোনো জিজ্ঞাসা ছিল না। প্রায় 1 ঘণ্টা অতিক্রান্ত হল। রামচন্দ্রজি আস্তে উঠে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। প্রিয়া তাকে আসতে দেখে মুখে অসন্তোষ ফুটে উঠল। এবার কি ব্যাপার? সে অভিবাদন ছাড়াই জানতে চাইল। বোন, যদি রিজার্ভেশন না পাওয়া যায়, তাহলে কি আমি প্রধান ব্যবস্থাপকের সাথে আলোচনা করতে পারি? রামচন্দ্রজি নির্বিকার কণ্ঠে বললেন। প্রিয়া সরাসরি উত্তর না দিয়ে উপহাস করে বলল, প্রধান ব্যবস্থাপক অত্যন্ত ব্যস্ত। এখানে বড় বড় ব্যবসায়িক আলোচনা হয়, প্রত্যেকের সাথে সময় দিতে পারেন না। আমি অপেক্ষা করব, তিনি বললেন। প্রিয়া যন্ত্র তুলে কারো সাথে কথা বলার ভান করে বলল, তিনি বলেছেন এখন অবকাশ নেই। হলঘরে উপস্থিত কয়েকজনই দৃশ্য দেখছিল। একটা যুবক বলল, নিরাপত্তাকে ডেকে আনো, এই ধরনের ব্যক্তিরা আবহাওয়া নষ্ট করে। প্রিয়া কথা এগিয়ে নিল, শুনুন দাদু, আপনি বুদ্ধিমান মনে হচ্ছেন, এখানে থেকে আপনার অসুবিধা হবে, ভালো হয় অন্য কোনো জায়গায় চেষ্টা করুন। এটা ছিল সরাসরি বিদায়ের ইঙ্গিত। রামচন্দ্রজির দৃষ্টিতে প্রথমবার একটা গভীরতা দেখা গেল। তিনি ব্যাগে হাত ঢুকিয়ে একটা লিফাফা বের করলেন, সেটা কাউন্টারে রেখে বললেন, হয়তো এটা সহায়ক হবে। প্রিয়া লিফাফা না দেখেই তার দিকে ঠেলে দিল। আমাদের কোনো দস্তাবেজের প্রয়োজন নেই, সে শীতল কণ্ঠে বলল। আমরা প্রক্রিয়া অনুসারে কাজ করি। প্রক্রিয়া তখনই সঠিক হয় যখন তাকে যথাযথভাবে অনুসরণ করা হয়। রামচন্দ্রজি নির্বিকার কিন্তু স্পষ্ট কণ্ঠে বললেন। প্রিয়া এবার স্পষ্ট অসন্তোষ প্রকাশ করল। নিরাপত্তা, সে উচ্চস্বরে ডাকল। নিরাপত্তাকর্মী তৎক্ষণাৎ উপস্থিত হল। জি ম্যাম, একে বাইরে পর্যন্ত নিয়ে যাও, অন্য অতিথিরা অস্বস্তিতে পড়ছেন। হলঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সকলের দৃষ্টি এখন রামচন্দ্রজির ওপর। রামচন্দ্রজি নিরাপত্তাকর্মীর দিকে তাকালেন। মুখে ক্রোধ ছিল না, শুধু গভীর শান্তি। তিনি লিফাফা তুলে নিলেন, ব্যাগ কাঁধে ঝুলিয়ে বললেন, ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি, কিন্তু স্মরণ রেখো, কাউকে তার পোশাক দেখে মূল্যায়ন করো না। এতটুকু বলে তিনি আস্তে আস্তে বাইরে চলে গেলেন। প্রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হলো ঘটনা সমাপ্ত হয়েছে, কিন্তু সে জানত না যে এটা তো সবে শুরু। রামচন্দ্র শর্মা বাইরে বেরিয়ে যাওয়ার সাথে সাথে হলঘরে আবার সেই স্বাভাবিক গতিবিধি ফিরে এলো। নিরাপত্তাকর্মী নিজের স্থানে ফিরল। অতিথিরা আবার যন্ত্র এবং আলোচনায় লিপ্ত হল। প্রিয়া সিংহ নিজের চুল সংশোধন করে সন্তুষ্টির নিঃশ্বাস ফেলল, যেন সে একটা বড় ঝামেলা মিটিয়ে দিয়েছে। এমন কিছু লোক, সে নিজের সহকর্মীর সাথে বলল, না চিন্তা করে চলে আসে। সহকর্মী সম্মতি দিয়ে বলল, আপনি সঠিক করেছেন ম্যাম, প্রতিষ্ঠানের ছবি তো রক্ষা করতে হয়। ঠিক সেই সময় সেখানে দাঁড়ানো একটা নতুন কর্মচারী অমিত সবকিছু নীরবে দেখছিল। সে অভিজ্ঞতাহীন ছিল, বেশি কথা বলত না, কিন্তু তার দৃষ্টিতে অস্বস্তি স্পষ্ট ছিল। অমিত আস্তে জানতে চাইল, ম্যাম, উনি যে লিফাফা দিয়েছিলেন হয়তো একবার দেখে নেওয়া দরকার ছিল। প্রিয়া তাকে ঘুরে দেখল। তুমি আমাকে পদ্ধতি শেখাবে? এখানে প্রতিদিন এমন ব্যক্তিরা আসে, যদি প্রত্যেকের কথা শোনা শুরু করি তাহলে প্রতিষ্ঠান চালানো দুরূহ হয়ে যাবে। অমিত নীরব হয়ে গেল, কিন্তু তার মনে প্রশ্ন অবশিষ্ট রইল। প্রায় 15 মিনিট পর সে বাইরের গাড়ি রাখার জায়গায় গেল। দেখল রামচন্দ্রজি প্রতিষ্ঠানের বাইরে একটা আসনে বসে আছেন। উনি কোথাও যাননি, শুধু সামনের পথের দিকে নিবদ্ধ। অমিত ইতস্তত করে তার কাছে গেল। দাদু, আপনি কেমন আছেন? রামচন্দ্রজি তাকে দেখে হাসলেন। আমি ভালো আছি বাবু, তুমি তোমার দায়িত্বে মনোযোগ দাও। ক্ষমা করবেন, ভিতরে যা ঘটেছে। অমিতের কণ্ঠ নিচু ছিল। যা দেখা যায় তাই গ্রহণ করা হয়। রামচন্দ্রজি নির্বিকার কণ্ঠে বললেন, সত্য অনুসন্ধানের সুযোগ খুব কম লোকের হয়। অমিত কয়েক সেকেন্ড নীরব রইল, তারপর বলল, সত্যিই কি আপনার রিজার্ভেশন ছিল? রামচন্দ্রজি ব্যাগ থেকে সেই লিফাফা বের করলেন, এবার খুললেন। ভিতরে কয়েকটা কাগজপত্র ছিল, সাথে একটা সরকারি মোহরযুক্ত দস্তাবেজ। রিজার্ভেশনের থেকেও গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। তিনি বললেন,
কিন্তু এখন মনে হয় প্রথমে অন্য একটা কাজ সম্পাদন করতে হবে। কোন কাজ? অমিত কৌতূহলী হয়ে জানতে চাইল। রামচন্দ্রজি সরাসরি জবাব দিলেন না, শুধু বললেন, আজ সন্ধ্যের আগে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে প্রতিষ্ঠানের ভিতরে হঠাৎ একটা উত্তেজনা শুরু হল। প্রধান প্রবেশপথে একটা গাঢ় রঙের যান এসে থামল। তা থেকে দুজন আনুষ্ঠানিক পোশাকধারী ব্যক্তি নামল। তারা সরাসরি কাউন্টারের দিকে এগিয়ে গেল। প্রিয়া হাসি দিয়ে তাদের অভ্যর্থনা করল। আলোকিত রাজপ্রাসাদে স্বাগতম স্যার। তাদের একজন কঠোর কণ্ঠে জানতে চাইল, এখানকার উচ্চপদস্থ ব্যবস্থাপককে? আমি, প্রিয়া আত্মপ্রত্যয় সহকারে বলল। প্রতিষ্ঠানের প্রধানের সাথে যুক্ত কিছু নথি পরীক্ষা করতে হবে। আমাদের তথ্য এসেছে যে প্রধান ব্যক্তি আজ এখানে উপস্থিত হচ্ছেন, পূর্ব সূচনা ছাড়াই। প্রধান ব্যক্তি? কিন্তু উনি তো বহু বছর ধরে এখানে আসেননি। আসবেন, দ্বিতীয় ব্যক্তি বলল, আর হয়তো আগেই উপস্থিত হয়ে গেছেন। হলঘরে দাঁড়ানো কর্মচারীরা একে অপরের দিকে তাকাল। ঠিক সেই সময় অমিত দ্রুত পায়ে ভিতরে প্রবেশ করল। তার দৃষ্টি সরাসরি প্রিয়ার ওপর। তারপর প্রবেশপথের দিকে গেল, যেখানে রামচন্দ্রজি এখনও বাইরের আসনে বসে আছেন। অমিতের মনে হঠাৎ একটা ধারণা জাগল। এটা কি সম্ভব? সে জানালা দিয়ে বাইরে নজর দিল। রামচন্দ্রজির শান্ত দৃষ্টি এখন সরাসরি প্রতিষ্ঠানের দিকে। সন্ধ্যের আগে কি ঘটতে চলেছে তার অনুমান এখন ধীরে ধীরে রূপ নিতে শুরু করেছে। হলের আবহাওয়া আর পূর্বের মতো ছিল না। দুজন কর্মকর্তা কাউন্টারের সামনে দাঁড়িয়ে, তাদের হাতে নথি এবং মুখে আনুষ্ঠানিক দৃঢ়তা। আমাদের পরিচালনা পর্ষদের সাম্প্রতিক নথি প্রয়োজন, প্রথম কর্মকর্তা বলল, এবং বিশেষ করে প্রধান অংশীদার সংক্রান্ত বিবরণ। প্রিয়া নিয়ন্ত্রণ রাখার প্রয়াস করল। স্যার, কোনো পরীক্ষা চলছে? আপনি তাই ধরে নিতে পারেন, দ্বিতীয়জন নিরুত্তাপ কণ্ঠে বলল। আমাদের তথ্য এসেছে যে প্রতিষ্ঠানের প্রধান অংশীদার আজ পর্যবেক্ষণে আসছেন, পূর্ব সূচনা ছাড়াই। এটা শুনে আশেপাশের কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। নিম্ন স্বরে আলোচনা শুরু হল। অমিত আর নীরব থাকতে পারল না। সে আস্তে প্রিয়ার কাছে এসে বলল, ম্যাম, বাইরে যে দাদু বসে আছেন, কোথাও উনি কি? প্রিয়া তাকে মাঝপথে থামিয়ে দিল। প্রত্যেক সাধারণ ব্যক্তি প্রধান হয় না, কিন্তু তার মনে সামান্য অস্বস্তি শুরু হয়ে গিয়েছে। কর্মকর্তারা বলল, আজ সকালে কোনো বয়স্ক ব্যক্তি এখানে এসেছিলেন? এই জিজ্ঞাসা সরাসরি প্রভাব ফেলল। প্রিয়া 1 সেকেন্ড নীরব রইল। হ্যাঁ, এসেছিলেন, কিন্তু তার কোনো রেকর্ড ছিল না। পরিচয়? কর্মকর্তা জানতে চাইল। সম্ভবত রামচন্দ্র শর্মা, সে অনিচ্ছা সত্ত্বেও বলল। দুজন কর্মকর্তা একে অপরের দিকে তাকাল। তাদের একজন তৎক্ষণাৎ নিজের নথি খুলে একটা পৃষ্ঠা এগিয়ে দিল। সম্পূর্ণ পরিচয়, রামচন্দ্র শর্মা, সে পড়ল। প্রধান বিনিয়োগকারী, 70% অংশীদারিত্ব। প্রিয়ার হাত থেকে লেখনি পড়ে গেল। উনি তার কণ্ঠ কাঁপল। উনি এখন কোথায়? কর্মকর্তা কঠোরভাবে জানতে চাইল। অমিত তৎক্ষণাৎ বলল, স্যার, উনি বাইরে গাড়ি রাখার কাছে বসে আছেন। প্রিয়া অমিতের দিকে তাকাল। এখন তার দৃষ্টিতে ক্রোধ নয়, ভয়। কর্মকর্তারা সময় ব্যয় না করে বাইরের দিকে এগিয়ে গেল। সমস্ত কর্মচারীরা পেছনে পেছনে দেখতে লাগল। বাইরের আসনে সেই সরল পোশাকধারী রামচন্দ্র শর্মা নির্বিকারভাবে সামনে তাকিয়ে আছেন। যানের শব্দ, লোকজনের উত্তেজনা, সব যেন তার থেকে বিচ্ছিন্ন। দুজন কর্মকর্তা তার কাছে পৌঁছে সম্পূর্ণ সম্মান সহকারে বলল, স্যার, আমাদের বিলম্ব হয়েছে, আমরা জানতাম না যে আপনাকে গ্রহণ করা হয়নি। রামচন্দ্রজি আস্তে তাদের দিকে তাকালেন। কোনো অসুবিধে নেই, তিনি বললেন। আমি দেখতে চেয়েছিলাম পরিচয় ছাড়া এই স্থানের ব্যবহার কেমন হয়। তখন পেছন থেকে প্রিয়া এবং অন্য কর্মচারীরা বাইরে এলো। প্রিয়ার মুখের রং উবে গেছে। তার নিজের কথা স্মরণ হতে শুরু করেছে। এই প্রতিষ্ঠান আপনার মতো ব্যক্তির জন্য নয়, এখানে প্রভাবশালীরা আসে। এখন সে বুঝেছে প্রভাবশালী কে ছিল। রামচন্দ্রজি আস্তে উঠে দাঁড়ালেন, ছড়ি মাটিতে ঠেকালেন। তার দৃষ্টি সরাসরি প্রিয়ার দৃষ্টিতে পড়ল। বোন, তিনি নির্বিকার কণ্ঠে বললেন, এখন সময় হয়েছে আমরা ভিতরে গিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা করি। হলের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। যে ব্যক্তিকে সকালে উপেক্ষা সহকারে বাইরে পাঠানো হয়েছিল, তাকে এখন সম্মান সহকারে ভিতরে নেওয়া হচ্ছে। এবং এটা তো সবই শুরু। হলঘরে প্রবেশ করা মাত্র আবহাওয়া সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। যেখানে সকালে নিম্নস্বরে আলোচনা এবং হাসি ছিল, এখন সেখানে নিস্তব্ধতা। প্রত্যেক কর্মচারী সোজা হয়ে দাঁড়িয়ে। প্রিয়া সিংহের দৃষ্টি নিচু।
রামচন্দ্র শর্মা আস্তে আস্তে কাউন্টারের সামনে থামলেন, চারপাশে তাকালেন। সেই পাথর, সেই আলোকসজ্জা, সেই কাউন্টার, পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গিতে। প্রধান ব্যবস্থাপককে ডেকে আনুন, তিনি নির্বিকার কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন। কয়েক মিনিটের মধ্যে প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপক রাজীব গুপ্তা নিজের কক্ষ থেকে বেরিয়ে এলেন। হয়তো এখনও সম্পূর্ণ ঘটনা জানেন না, মুখে সামান্য আনুষ্ঠানিক হাসি। জি স্যার, স্বাগতম, তিনি বললেন। পূর্বে তথ্য পেলে আমরা। রামচন্দ্রজি হাত তুলে কথা থামিয়ে দিলেন। তথ্য জেনে বুঝেই দেওয়া হয়নি। রাজীব থেমে গেলেন। আমি অনুসন্ধান করতে চেয়েছিলাম, রামচন্দ্রজি এগিয়ে বললেন। এখানে ব্যক্তির স্বীকৃতি তার পরিচয় দিয়ে হয় নাকি পোশাক দিয়ে? হল ঘরে দাঁড়ানো সকলে এখন তার দিকে নিবদ্ধ। তিনি পকেট থেকে সেই দস্তাবেজ বের করে টেবিলে রাখলেন। কর্মকর্তা নথি খুলে নিশ্চিত করল, এই আলোকিত রাজপ্রাসাদ প্রতিষ্ঠানের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব রামচন্দ্র শর্মাজির। রাজীবের মুখের রং পরিবর্তিত হল। স্যার, যদি কোনো ভুল। রামচন্দ্রজি মৃদু হাসি দিয়ে বললেন, ভুল তখন হয় যখন অজান্তে কিছু ঘটে। এখানে তো চিন্তাধারাই ত্রুটিপূর্ণ ছিল। তার দৃষ্টি সরাসরি প্রিয়ার উপর গেল। প্রিয়া সামনে এলো। স্যার, আমার থেকে বড় ত্রুটি ঘটেছে। আমি আপনাকে স্বীকৃতি দিতে পারিনি। স্বীকৃতি দিতে পরিচয় জানা আবশ্যক নয়, রামচন্দ্রজি বললেন। শুধু মানবিকতা দরকার। হল ঘরে দাঁড়ানো কয়েকটা অতিথিও এখন এই ঘটনা দেখছিল। সকালে যারা উপহাস করেছিল তারা নীরব। রামচন্দ্রজি রাজীবের দিকে তাকালেন। আপনি এখানে কত বছর ধরে আছেন? 10 বছর স্যার, রাজীব বলল। আর এই 10 বছরে আপনি কর্মচারীদের কি শিক্ষা দিয়েছেন? অতিথি দেবতুল্য, এটা তো সকলে বলে, কিন্তু আপনি কি শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক ব্যক্তি প্রথমে মানুষ? রাজীবের কাছে জবাব ছিল না। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতার পর রামচন্দ্রজি বললেন, আমি এখানে কাউকে অসম্মান করতে আসিনি, কিন্তু আজ একটা নির্ণয় হবে। সকলের নিঃশ্বাস আটকে গেল। আজ থেকে এই প্রতিষ্ঠানে একটা নতুন নিয়ম প্রচলিত হবে। এখানে কোনো ব্যক্তিকে তার পোশাক, ভাষা বা অবস্থান দেখে মূল্যায়ন করা হবে না, আর যে এমন করবে সেই স্থানে থাকবে না। তিনি থেমে আরও বললেন, আর যেখানে দায়িত্বের কথা, সকলের দৃষ্টি এখন প্রিয়া এবং রাজীবের উপর। সেই বিষয়ে নির্ণয় এখনই হবে, তিনি নির্বিকার কণ্ঠে বললেন। বাতাসে উত্তেজনা স্পষ্ট অনুভূত হচ্ছিল। এখন আসল নির্ণয় সামনে আসতে চলেছে। হল ঘরে এমন নিস্তব্ধতা যে সূঁচ পড়লেও শোনা যাবে। রামচন্দ্র শর্মা কয়েক সেকেন্ড নীরবে দাঁড়িয়ে রইলেন। তার দৃষ্টি এক একটা মুখের উপর ঘুরল, কারো মধ্যে ভয়, কারো মধ্যে অনুতাপ। তিনি সরাসরি রাজীব গুপ্তার সাথে বললেন, ব্যবস্থাপক হওয়ার অর্থ শুধু লাভ বৃদ্ধি নয়, আবহাওয়া গড়ে তোলাও দায়িত্ব। রাজীব মাথা নিচু করলেন। স্যার, আমার থেকে ত্রুটি ঘটেছে। ত্রুটি তখন হয় যখন আপনার অজ্ঞতা থাকে, রামচন্দ্রজি বললেন। এখানে তো একটা বয়স্ককে বাইরে পাঠানো হলো এবং কেউ জিজ্ঞাসাও করল না। এটা সংস্কারের সমস্যা। তারপর তিনি প্রিয়ার দিকে তাকালেন। সে কাঁপছিল। আপনি আমাকে অপেক্ষা করতে দিলেন, তারপর বাইরে পাঠাতে বললেন, কেন? প্রিয়ার কণ্ঠ ভেঙে এলো। স্যার, আমার ধারণা হয়েছিল আপনি হয়তো অসচ্ছল। রামচন্দ্রজি কথা সম্পূর্ণ করলেন। প্রিয়ার দৃষ্টি থেকে অশ্রু ঝরতে শুরু করল। আমি খুব ভুল ধারণা করেছি স্যার। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর রামচন্দ্রজি বললেন, দণ্ড দেওয়া সরল, সংশোধন করা কষ্টকর। আমি সরল পথ বেছে নেব না। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু নির্ণয় এখনও অবশিষ্ট। রাজীবজি, তিনি বললেন, আজ থেকে আপনি 1 মাসের জন্য সামনের কাউন্টারে কাজ করবেন। প্রত্যেক আগত অতিথির সাথে নিজে সাক্ষাৎ করবেন। শিখুন যে ব্যবহার নিজ থেকে উদ্ভূত হয়। রাজীব বিনা বিরোধে মাথা নাড়লেন। জি স্যার। তারপর তিনি প্রিয়ার দিকে তাকালেন। আপনাকে তাৎক্ষণিকভাবে সরানো হচ্ছে না, কিন্তু 3 মাস পর্যন্ত আপনার কার্যকলাপ সরাসরি আমার তত্ত্বাবধানে থাকবে এবং প্রতি সপ্তাহে আপনাকে কর্মচারীদের সাথে মানবিক ব্যবহারের অধিবেশন পরিচালনা করতে হবে। প্রিয়া হাত জোড় করল। ধন্যবাদ স্যার, আমি নিজেকে সাব্যস্ত করব। রামচন্দ্রজি আস্তে কণ্ঠে বললেন, নিজেকে নয়, চিন্তাধারা পরিবর্তন করুন। ঠিক সেই মুহূর্তে তিনি ভিড়ের মধ্যে দাঁড়ানো অমিতকে দেখলেন। তোমার পরিচয় কি? অমিত স্যার। সে ঘাবড়ে সামনে এলো। তুমি বাইরে এসে আমার সাথে আলোচনা করেছিলে, রামচন্দ্রজি বললেন। কেন? অমিত সরলভাবে বলল, কারণ আপনি একাকী ছিলেন স্যার। রামচন্দ্রজির দৃষ্টিতে একটা ঝলক দেখা গেল। এটাই পার্থক্য, পদ নয়, দৃষ্টিভঙ্গি। তিনি ঘোষণা করলেন, অমিতকে আজ থেকে সহকারী অতিথি সম্পর্ক কর্মকর্তা করা হলো। তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। হলঘরে মৃদু করতালি ধ্বনিত হল।
রামচন্দ্রজি শেষে বললেন, এই প্রতিষ্ঠান পাথর ইট দিয়ে চলে না, এটা ব্যক্তিদের ব্যবহার দিয়ে চলে। যদি সম্মান না থাকে তাহলে এই কাঠামো শুধু একটা গঠন হয়ে থাকবে।